দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই সংবাদ শিরোনাম। দেশে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি, বজ্র থেকে সতর্ক থাকার আহ্বান। ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত গতি, এসব যানে রাজধানীতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ধান কাটা মৌসুমেও জ্বালানি তেলের সংকট, খরচ বেড়ে লোকসানের আশঙ্কায় কৃষকরা। এবারে বিস্তারিত। আরও কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের কয়েকটি অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্র বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে মুষলধারে বৃষ্টি হওয়ায় রাজধানীতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। ঝুম বৃষ্টিতে ভিজেছে রাজধানী। ভোর না হতেই এমন বৃষ্টিতে দেখা দেয় জলাবদ্ধতা। তাই দিনের শুরুতে ভোগান্তিতে পড়তে হয় নগরবাসীর। অনেকেই ছাতা ছাড়া বের হয়ে বিপাকে পড়েন, বাধ্য হয়ে আশ্রয় নেন নিকটস্থ দোকান বা ভবনে। আর যাদের কাছে ছাতা ছিল তারাও পুরোপুরি রক্ষা পাননি। বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের সংখ্যা কমে যাওয়ায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। আমার এখন তো অফিসে যেতে হবে, কারণ অনেক লেট হয়ে গেছে। এখন যদি রিক্সা না পাই তাহলে তো অফিসে তো এটা মানবে না। 30 টাকার ভাড়া 30 টাকায় নেওয়া হয়, 40 টাকার ভাড়া 40 টাকায় নেওয়া হয়। স্বাভাবিক ভাড়া, ওই যে একজনের ঠ্যাক দিয়ে ভাড়া নেওয়া তা হয় না। আজকে বৃষ্টির জন্য আর কি, প্রতিদিন এত দাঁড়াইতে হয় না। বৃষ্টি, তারপর হচ্ছে ধাক্কাধাক্কি বাসের মধ্যে। সকাল তখন বৃষ্টি হইতেছে, গাড়ি পাইতেছে না, অনেক সময় ধরে দাঁড়ায় আছে। বৃষ্টির প্রভাবে ঢাকার বিভিন্ন সড়ক ও গলিতে দেখা দেয় জলাবদ্ধতা। এতে বিভিন্ন যানবাহন চলে ধীর গতিতে। এ সময় দুর্ভোগে পড়েন অফিসগামী শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ। বৈরী আবহাওয়ায় অনেক স্কুলে বন্ধ গেছে ক্লাস ও পরীক্ষা। বৃষ্টির কারণে এই ছাত্ররা যে আসতে পারবে না, এই কারণে পরীক্ষা বন্ধ করে স্থগিত করছে। পরীক্ষা হওয়ার কথা ছিল, কিন্তু কিছুক্ষণ আগে ওইটা পোস্টপন্ড হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া, অতিরিক্ত বৃষ্টি, আজ যাতায়াতে খুবই কষ্ট হয়ে গেছে। আমার ওই জায়গায় অনেক পানি জমছে। বৃষ্টিপাত আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। চলমান যে বৃষ্টি রয়েছে এটা কন্টিনিউ করবে। এটা আগামী মাসের 3-4 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। এর প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হবে, যেটা হচ্ছে আগামী 4-5 তারিখ পর্যন্ত অনেক জায়গায় ভারী বর্ষণ হবে। এই সময় বৃষ্টি না, ভারী বর্ষণ না, এর সাথে বজ্রপাত রয়েছে এবং কালবৈশাখী ঝড়ো হাওয়া রয়েছে, এমনকি সাগর উত্তাল রয়েছে। জনসাধারণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, পশ্চিমা লঘুচাপের কারণে আগাম বৃষ্টি হচ্ছে, একই সাথে বজ্রপাতেরও সম্ভাবনা বেড়েছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে পটুয়াখালীতে গতকাল দুপুর থেকে থেমে থেমে মাঝারি ও ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। পটুয়াখালী সহ দেশের 16 জেলার উপর দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উজানের ভারী বর্ষণে নেত্রকোনার দুর্গাপুরে পাহাড়ি খরস্রোতা সোমেশ্বরী নদীর পানি বাড়ছে। পাহাড়ি উজানে ঢলার কারণে আমাদের এই সোমেশ্বরী সুন্দর এবং যাতায়াত ব্যবস্থাপনার যে নির্মিত যে কাঠের সেতুটি আজকে হঠাৎ করে পানি ঢলার কারণে নদীর পূর্ব পারের অংশে নষ্ট হয়ে গেছে এবং ডুবে গেছে। অতর্কিত বন্যায় আজকে বাঁশ কাঠের সেতু উপরে পানি উঠে যাওয়ার কারণে ব্রিজটা ভেঙে গেছে। এখন যে পানি আছে, পানির পর থেকে যে আর ব্রিজ দেওয়ার ফারানোর মতো কোনো বন্দোবস্ত নেই। রাজবাড়ীতে শিশু সন্তানকে কোলে নিয়ে দোকানে যাওয়ার পথে বজ্রপাতে সুমন মণ্ডল নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহতের পরিবার জানায়, সকালে বৈরী আবহাওয়ার মধ্যে সুমন তার 3 বছরের মেয়ে সাফিয়াকে কোলে নিয়ে বাড়ির পাশের দোকানে কেনাকাটা করতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাত হলে প্রচণ্ড শব্দ ও ধাক্কায় শিশুটি সুমনের কোল থেকে ছিটকে দূরে পড়ে যায় এবং সুমন মাটিতে লুটিয়ে পড়ে। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে রাজবাড়ীর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজধানী ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে 12 দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার। সকালে সংসদে প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা 9 আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী আরও বলেন, পরিকল্পনা বাস্তবায়ন করতে স্থানীয় সরকার বিভাগের আওতায় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে নানাবিধ পদক্ষেপ নেওয়া হচ্ছে। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার কথাও জানান প্রধানমন্ত্রী। নাগরিক সচেতনতা ও সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে সাপ্তাহিক ভিত্তিতে জনসচেতনামূলক কার্যক্রম গ্রহণের পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম জোরদার করার চেষ্টা করা হচ্ছে। সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন সমূহ যেমন অর্থাৎ বর্জ্য ফেলার স্থান আধুনিকরণের লক্ষ্যে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন, সচেতনামূলক গ্রাফিতি কাজ অন্তর্ভুক্ত করে পরিবেশ সম্মতভাবে বর্জ্য ব্যবস্থাপনা করা হচ্ছে। মাননীয় স্পিকার, রাজধানীতে ব্যাটারি চালিত রিকশার দৌরাত্ম্য দিন দিন বাড়ছে। অনিয়ন্ত্রিত গতির এসব যান মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ছে। এতে ঝুঁকিতে পড়ছেন যাত্রী ও চালকরা, কিন্তু দেখার যেন কেউ নেই। যত্রতত্র ব্যাটারি চালিত রিকশার দাপট নিয়ে 2 পর্বের প্রতিবেদনে আজ শেষ পর্ব। রাজধানী সহ সারা দেশে বিভিন্ন অলিগলিতে ব্যাটারি চালিত রিকশার দাপট এখন নিত্যদিনের বাস্তবতা। নেই কোনো লাইসেন্স, নেই গতির নিয়ন্ত্রণ, আর এই অনিয়ন্ত্রিত গতির বলি হচ্ছে সাধারণ মানুষ। আমি ওয়াইফকে প্রথমে জানাই নেই যে ওর বাচ্চাটা নাই। 2024 সালের সেপ্টেম্বরের ঘটনা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসক দেখিয়ে রাজধানীর বাসায় ফিরছিলেন শাহিদ আহমেদ, কিন্তু বেপরোয়া একটি ব্যাটারি চালিত রিকশা তছনছ করে দেয় তাদের পৃথিবী। স্ত্রীকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, কিন্তু এরই মধ্যে শেষ হয়ে যায় তার গর্ভের সন্তান। অভিশপ্ত এই দিনের কথা ভুলতে পারছেন না শাহিদ। হসপিটাল থেকে আমি রিপোর্টটা নেওয়ার আগ পর্যন্ত আমার হার্ট মনে হচ্ছিল যে আমার হার্ট বেড়ে যাবে, এরকম একটা অবস্থা। আর আমি যখন রিপোর্টটা পাই, একটা আমি শিওর যারা প্রথমবার বাবা হয়েছে তারা এই ব্যাপারটা ফিল করতে পারে যে আমি যখন দেখি যে আমার বাচ্চার হার্টবিটটা নাই, এরপর আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যে আমার কতটা খারাপ লাগছিল। তিনি জানান, সন্তান হারানোর শোকের সাথে শুরু হয় তাদের মানসিক বিপর্যয়। শাহিদের স্ত্রী সাইমা আক্তার মিম মেডিকেল শিক্ষার্থী হওয়ায় শারীরিক মানসিক কষ্টের পাশাপাশি তার পড়াশোনার অপূরণীয় ক্ষতি হয়। আমরা যারা প্রথম বাবা হওয়ার ফিলিংস যারাই পেয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, তারা জানে যে বাবা হব, আসবে, এই ফিলিংসের উপরে দুনিয়ার কোনো ধরনের ফিলিংস থাকতে পারে বলে আমার মনে হয় না। তো এখনও অবধি আমি আমার প্রথম বাচ্চা, ও বাচ্চাটা থাকলে হয়তো 1-1.5 বছর বয়স হয়তো, আমরা এখনও মিস করি আর সারা জীবন মিস করি। আর আমি চাই না যে আর কারো এই এত বড় অপূরণীয় ক্ষতিটা হোক। চিকিৎসকরা জানান, ব্যাটারি চালিত রিকশার যাত্রীর পাশাপাশি চালকদের জীবনও মারাত্মক ঝুঁকির মধ্যে পড়ছে। 1626 জন অ্যাক্সিডেন্টাল রোগীর চিকিৎসা দিয়েছে এমার্জেন্সি ভিত্তিতে ঈদের বন্ধে। সেখানে অটোচালিত অ্যাক্সিডেন্টের সংখ্যা ছিল 387। একটি মানুষ ধরি প্রতিদিন টানা গাড়ি চালায়, এটি যে শুধু যে গাড়ির অ্যাক্সিডেন্টের ক্ষেত্রেই আপনার ব্যাপারটা প্রযোজ্য তা না, ড্রাইভারের নিজের স্বাস্থ্যগত দিক থেকেও এটা আমি মনে করি যে এক ধরনের ঝুঁকি। শাহিদ আহমেদের জীবনের ট্র্যাজেডি কেবল একটি দুর্ঘটনা নয়, এটি আমাদের অব্যবস্থাপনার চরম এক প্রতিফলন। একটি স্বপ্ন অঙ্কুরে বিনষ্ট হয়েছে, কিন্তু প্রশ্ন হলো আর কত প্রাণ ছড়লে টনক নড়বে প্রশাসনের। এই অবৈধ ও অনিয়ন্ত্রিত মরণফাঁদগুলো কি এভাবেই রাজপথে দাপিয়ে বেড়াবে? হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। হবিগঞ্জে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। তবে শ্রমিক সংকট ও জ্বালানি তেলের সংকটের প্রভাব পড়েছে ধান কাটায়। ফসল ঘরে তুলতে গিয়ে হারভেস্টার মেশিনে অতিরিক্ত টাকা খরচ করতে হচ্ছে কৃষকদের। ফলে এবার লাভের চেয়ে লোকসানের শঙ্কা করছেন কৃষকরা। লোকসান পোষাতে এবছর ধানের ন্যায্য মূল্য চান তারা। হবিগঞ্জের বিভিন্ন এলাকায় এবছর যে বোরো জমি চাষ হয়েছে, বিশেষ করে হারভেস্টার মালিকরা অতিরিক্ত টাকা নেওয়ার কারণে কৃষকরা
লোকসানের সংখ্যায় পড়েছে। কৃষকরা বলছেন যে হারভেস্টার মালিকরা চাহিদা অনুযায়ী ডিজেল না পাওয়ার কারণে তারা এই যে জমির ধান কাটতে পারছেন না। যে হারভেস্টার গুলা জমিতে ধান কাটার কাজ করছে তারা কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নিচ্ছেন। খুব লস আছে এই তেলের দর বাড়ানো, এই যে মেশিন ধান কাটার মেশিনে এরা খুব টাকা বেশি নিতেছে। গত বছর আমরা যে গাড়িতে ধান কাটাইতাম 1700 থেকে 1800, এবার 3500। এরা গাড়ি ঘোড়া চালাইতে পারে না, 15 থেকে 20 লিটার তেল দেয়, 100 লিটার তেল লাগে, 2 ঘন্টা 3 ঘন্টা সময় খাটিয়ে সাইরা এরা বন্ধ করে তোরা খায় গাড়ি। কৃষকের ধান বেচা ভাই 5000 খরচ হয়ে কিলো 7000 থেকে 8000। আমার অঞ্চলের মাঝে ক্ষেত্র ফোন কইরা সাইরা এখন আমরা আছি খুব বেকায়দায়, আমরা ফসল তুলতে পারতাছি না। আমাদের সরকার আমাদের কৃষকের বাঁচানোর উপলক্ষে মনে করেন যে ধানের রেটটা একটু বাড়াইতে ন্যায্য মূল্য আমরা পাইতাম। জেলায় 432টি হারভেস্টার মেশিন ধান কাটার কাজ করছে। তবে জ্বালানি তেলের সংকটের কারণে অনেক হারভেস্টার মেশিন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমরা এখন কথা বলবো একজন হারভেস্টার মালিকের সাথে, আমরা জানবো যে আসলে তারা তেল কোথা থেকে সংগ্রহ করছেন এবং খরচ এবছর তাদের কেমন বেড়েছে। তেল পাম্পের থেকে সংগ্রহ করছি, তেল হচ্ছে পাম্পে পাওয়া যাচ্ছে না, প্রতিদিন 20 থেকে 25 লিটার পাওয়া যায়। আমার গাড়ির তেল লাগে প্রতিদিন 100 লিটারের মতন, বাইরে থেকে অতিরিক্ত দরে কিনতে হচ্ছে, এর জন্য আমাদের পোষায় না। এবং আগের থেকে জমিও কম কাটি, প্রতিদিন 10 থেকে 15 কেয়ার। সময় মতো জমির ধান গড়ে তুলতে কৃষকদের সহযোগিতা করছে প্রশাসন। পাম্প থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি তেল সরবরাহে তাদের কার্ড প্রদানের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। কৃষি বিচার এবং ইউনো মহোদয় দুজনে যৌথ স্বাক্ষরে একটি কার্ড দেওয়া হবে, তেলের স্লিপ দেওয়া হবে, সেই স্লিপের মাধ্যমে তারা তেল নিতে পারবে। যদি অনেক সময় যদি তেলের ইয়ে হয় তাহলে রেশনিং এর মাধ্যমে তারা দিবে। কৃষকের দাম তলে যেতেছে, তারা হারভেস্টারের স্লিপ নিয়ে আসে প্রশাসন থেকে, কিন্তু তেল নাই, ডিজেল দিতে পারতেছি না। যেখানে আমার আজকে 25,000 লিটার তেল দরকার, আমি 1 লিটার তেল আজকে পাই নাই। আমি গতকালকে আমাদের নামে বরাদ্দ হয়েছে মাত্র 2000 লিটার অকটেল, যেখানে আমার প্রতিদিন 5000 লিটারের চাহিদা, এখানে 8 দিন পরে মাত্র 2000 লিটার তেল পাইছি। কারে দেবো কারে না। এবছর হবিগঞ্জে 1,23,848 হেক্টর জমিতে বোরো ধান আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,94,400 মেট্রিক টন। দ্রুত সময়ে জমির ফসল গড়ে তুলতে জ্বালানি তেলের সংকট সমাধানে দাবি জানিয়েছেন কৃষকেরা। আকলাস আহমেদ প্রিয়, দীপ্ত সংবাদ, হবিগঞ্জ। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। নিষেধাজ্ঞার 2 মাস পর লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ শিকারের জন্য প্রস্তুতি নিচ্ছে জেলেরা। তাই জাল ও নৌকা সহ সব ধরনের কাজ সেরে নিতে মাছঘাটগুলোতে ব্যস্ত সময় পার করছেন তারা। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে 1 মার্চ থেকে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের 60 নল এলাকার 100 কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সকল ধরনের জাল ফেলা ও মাছ ধরা নিষিদ্ধ ছিল, যা শেষ হবে কাল বৃহস্পতিবার। মাছ ধরা নিষেধাজ্ঞাকালীন সময়ে 5 শতাধিক মোবাইল কোর্টের মাধ্যমে অর্ধশত জেলেকে শাস্তির আওতায় আনা হয়। তবে এ সময়ে প্রত্যেক জেলেকে 40 কেজি করে ভিজিএফ এর চাল দেওয়ার কথা থাকলেও এ নিয়ে নানা অভিযোগ রয়েছে। সাতক্ষীরা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে কেমিক্যাল ও কার্বাইড দিয়ে পাকানো প্রায় 9000 কেজি অপরিপক্ক আম জব্দ করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে সাতক্ষীরা সদর থানা পুলিশ অভিযান চালিয়ে আম জব্দ করে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি দল বিশেষ অভিযান চালায়। এ সময় একটি ট্রাক তল্লাশি করে 351 ক্যারেট আম জব্দ করা হয়, যার ওজন প্রায় 9000 কেজি। ইউএনও অর্ণব দত্ত জানান, কৃষি বিভাগ পরীক্ষা করে দেখেছে জব্দ করা আম কেমিক্যাল যুক্ত ও অপরিপক্ক। বুধবার দুপুরে সাতক্ষীরা বিনেরপোতা এলাকায় পৌরসভার ময়লার ভাগাড়ে নিয়ে আমগুলো ধ্বংস করা হয়। কিশোরগঞ্জে নারী ও তরুণদের জীবনে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে কুটির শিল্প। কেউ গৃহস্থালী কাজের ফাঁকে যুক্ত হচ্ছেন কুটির শিল্পে, কারো জন্য তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। একটু সহযোগিতা পেলে এই শিল্প বিদেশেও ছড়িয়ে দেওয়া সম্ভব বলে মনে করছেন স্থানীয় উদ্যোক্তারা।
একসময় কাজের সন্ধানে কেউ ছুটতেন ঢাকায়, কেউ আবার স্বপ্ন দেখতেন উদ্যোক্তা হওয়ার, কিন্তু এখন সেই সুযোগ মিলছে গ্রামেই। ঘরে বসে কাজ করছেন অনেকে, কেউ তৈরি করছেন ঘড়ির বক্স, কেউ জুয়েলারি বক্স বা মানি ব্যাগ। স্থানীয় কারিগরদের দক্ষ হাতে তৈরি হচ্ছে এসব নানা আসবাবপত্র। ঢাকায় আমি কি করবো? ঢাকা 50,000 টাকা পাবো, বাসা ভাড়া, রুম ভাড়া, দোকান বাকি, এগুলো কিছু হয় না। অনেকেরই এই সুযোগটা দিছে, ঠিক আছে। মনে করুন আর্থিকভাবে আমরা ভালো উপরে চলতেছি। তো গ্রামের মেয়ে, আমাদের পক্ষে কুটির শিল্পটাই সহজ। এই কাজটা ভালো মতো করতে পারলে আর্থিক স্বাবলম্বী হওয়া যাবে। জেলায় নিবন্ধিত উদ্যোক্তার সংখ্যা এখন 1,500-এর বেশি। তাদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেওয়ার পাশাপাশি তৈরি পণ্যের বাজারজাতকরণে সহায়তা করছে বিসিক। ঋণ প্রদান করার ক্ষেত্রে বা অনেক ক্ষেত্রে দেখি যে কোনো নতুন শিল্প হয়েছে বা আমাদের, তখন আমরা সেগুলো পরিদর্শন করি, তাদেরকে প্রাথমিক পরামর্শ দেই, তাদেরকে কারিগরি তথ্য প্রদান করা হয়। কিশোরগঞ্জ সদরের মিরগঞ্জ এবং করিমগঞ্জ উপজেলার চাঁদপুর ও ইসলামপুরে উদ্যোক্তার সংখ্যা জেলার অন্যান্য এলাকার চেয়ে বেশি। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত, বার্তাকক্ষ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হঠাৎ করেই জ্বালানি রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। সক্ষমতা থাকা সত্ত্বেও বেশি উৎপাদন করতে না পারায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। এটি বৈশ্বিক জ্বালানির রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলছেন বিশ্লেষকরা। 1960 সালের 14 সেপ্টেম্বর ইরান, ইরাক, কুয়েত, সৌদি আরব ও ভেনেজুয়েলাকে নিয়ে প্রতিষ্ঠিত হয় বিশ্বের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ, ওপেক। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দাম স্থিতিশীল রাখা এবং সদস্য দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা। পরবর্তীতে ওপেক দেশগুলোর সাথে রাশিয়া, ওমান সহ আরও কিছু তেল উৎপাদনকারী দেশ মিলে গঠিত হয় 22 সদস্যের বৃহত্তর ওপেক প্লাস জোট। 1967 সাল থেকে ওপেকের সদস্য ছিল সংযুক্ত আরব আমিরাত, কিন্তু হঠাৎ করেই এই জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। এমনকি 22 দেশের বৃহত্তর ওপেক প্লাস জোট থেকেও সরে যাচ্ছে তারা। বিশ্লেষকরা বলছেন, ওপেক জোটে উৎপাদন সক্ষমতার দিক থেকে আমিরাত দ্বিতীয় বৃহত্তম, অর্থাৎ বাজারে তেলের দাম কমাতে বা স্থিতিশীল রাখতে উৎপাদন দ্রুত বাড়ানোর সক্ষমতা আছে তাদের। কিন্তু ওপেকের কোটা ব্যবস্থার কারণে আমিরাত প্রতিদিন 30 থেকে 35 লাখ ব্যারেল তেল উৎপাদনে সীমাবদ্ধ ছিল। এতে তাদের বিনিয়োগ অনুযায়ী পূর্ণ উৎপাদন না হওয়ায় রাজস্ব ক্ষতির অভিযোগ ছিল। আমিরাতের সিদ্ধান্তের পেছনে আঞ্চলিক ভূ রাজনীতিও গুরুত্বপূর্ণ। বিশেষ করে ইরানের সঙ্গে সংঘাত আমিরাতের কৌশলগত অবস্থানকে প্রভাবিত করেছে। পাশাপাশি সৌদি আরবের সঙ্গে সম্পর্কেও টানাপোড়েন দেখা দিতে পারে। তাই আরব আমিরাতের এই সিদ্ধান্ত ওপেকের জন্য বড় ধাক্কা। এমন সময় ইউএই এ সিদ্ধান্ত নিল যখন জোটের দীর্ঘমেয়াদী কার্যকারিতা ও ঐক্য প্রশ্নের মুখে। ওপেকের বাইরে গিয়ে আমিরাত তাদের উৎপাদন দৈনিক 50 লাখ ব্যারেল পর্যন্ত বাড়াতে পারে। তবে এর জবাবে দাম নিয়ে যুদ্ধ শুরু করতে পারে সৌদি আরবও, যা আমিরাত সামাল দিতে পারলেও অপেক্ষাকৃত দুর্বল ওপেক সদস্যদের জন্য কঠিন হবে। অবশ্য বর্তমান বিশ্বে ওপেকের প্রভাবও আগের মতো নেই। 70-এর দশকে এই জোট বৈশ্বিক তেল বাণিজ্যের প্রায় 85% নিয়ন্ত্রণ করলেও এখন তা প্রায় 50% নেমে এসেছে। তাছাড়া বিশ্বজুড়েই বিকল্প জ্বালানির ব্যবহার বাড়ছে। সব মিলিয়ে আমিরাতের ওপেক ত্যাগ তাৎক্ষণিকভাবে বাজারে বড় প্রভাব না ফেললেও ভবিষ্যতে তেল বাজারের শক্তির ভারসাম্য বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইশরাত সুমা, দীপ্ত, বার্তাকক্ষ। খেলার খবর। বৃষ্টির কারণে বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 ম্যাচ পরিত্যক্ত হয়েছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেছেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। দুই দলের অধিনায়ককে ডেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের দ্বিতীয় টি-20 পরিত্যক্তের মাধ্যমে চট্টগ্রাম পর্বের খেলা শেষ। 2রা মে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 হবে ঢাকার শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনলাইনে যারা টিকিট কেটেছেন তারা টাকা ফেরত পাবেন। 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে লিটন দাসের দল। পিএসএল ফাইনাল খেলার অনুমতি পেয়েছেন পেসার নাহিদ রানা। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
পিএসএল এর মাঝপথে দেশে ফিরে আসেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে জেতেন সিরিজ সেরার পুরস্কার। তবে চলমান টি-20 সিরিজে বাংলাদেশ দলে নেই এই পেসার। এক বিবৃতিতে নাহিদকে পিএসএল ফাইনাল খেলার অনুমতি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিবৃতিতে বলা হয়, বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের ফাইনালে খেলার গুরুত্ব বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়দের বিকাশের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বৃহস্পতিবার শুরু হচ্ছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স ন্যাশনাল রাগবি পুরুষ সেভেন্স চ্যাম্পিয়নশিপের 10ম আসর। একই সাথে 7ম নারী রাগবি সেভেন্স চ্যাম্পিয়নশিপও। পুরুষ বিভাগে বাংলাদেশ সেনাবাহিনী ও আনসার সহ 16টি জেলা মিলিয়ে মোট 18টি দল অংশ নিচ্ছে এবারে। নারী বিভাগে খেলবে 8টি দল, এর মধ্যে 7টি জেলার সাথে রয়েছে বাংলাদেশ আনসার। বিকেলে জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান। বিজয়ী দলকে 20,000, রানার্স আপ দলকে দেয়া হবে 10,000 টাকা অর্থ পুরস্কার। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়। দীপ্ত সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। দেশে আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বৃষ্টি, বজ্র থেকে সতর্ক থাকার আহ্বান। ব্যাটারি চালিত রিকশার অনিয়ন্ত্রিত গতি, এসব জানে রাজধানীতে প্রায় ঘটছে দুর্ঘটনা। ধান কাটা মৌসুমেও জ্বালানি তেলের সংকট, খরচ বেড়ে লোকসানের আশঙ্কায় কৃষকরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টা 40 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।